মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনের অন্যতম কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরসন করতে পারে নাই। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের মালিক, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি মুস্তাফিজুর রহমান ভারতে ক্রিকেট খেলতে গেলে সেখানে তাকেও একটা মবের মধ্যে ফেলে দেওয়ার কথা বলেছে ভারতের সাধারণ মানুষ। তোমরা সারাদিন স্লোগান দিবা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইসলামাবাদ ইসলামাবাদ। তোমরা ভারতের 7 সিস্টার্স আলাদা করার জন্য সংগ্রাম করবা, বক্তব্য দিবা, শিলিগুড়ি করিডোর কেটে দিবা, দখল করবা, চিকেন নেক যেটাকে বলা হয়। ভারতের একটা ক্রিকেটার, হ্যাঁ আছে না কিছু ক্রিকেটার, তো ওদেরকে যদি এই মুহূর্তে 8 কোটি 10 কোটি টাকা দিয়া কিনা হয়, আর বাংলাদেশের একটা খেলোয়াড় ধরেন তামিম ইকবাল উড়ে না নেওয়া হয়, তারপর হচ্ছে ধরেন মুশফিকুর করিম বা রহমান ওনাকে নেওয়া না হয়, এরকম যারা আমরা যাদেরকে চিনি তাদেরকে নেওয়া না হয়, তাহলে এই দেশে দিল্লি না ঢাকা একটা স্লোগান আসবে নাকি আসবে না? আসবে। তো এই স্লোগানে কি হবে? সেই খেলোয়াড়ের কপাল পড়বে। তো বাঙালিরা যদি এরকম করি, এই ভূখণ্ডে বসবাসকারী প্রতিবেশী রাষ্ট্র 3 গুণ আরো এইসব বিষয়ে অ্যাডভান্স। ভারতের ফিলিংসটা কি? কালকে থেকে একটা কথা ভাবছি, এই যে ভারতের একের পর এক ভুল সিদ্ধান্ত, তার ফলে কি হলো? জয়শঙ্কর আসার মধ্য দিয়ে বোঝা গেল যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় পরবর্তী নির্বাচিত সরকার, যেহেতু আর 1 মাস পরে নির্বাচন হবে। এটা খুবই ভালো, সবাই কিন্তু এটা ভালোভাবে দেখলো। কিন্তু একদিন পর কি 2 দিন পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিল, তারা কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে বললো মুস্তাফিজকে বাদ দেওয়া হলো। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। সাম্প্রতিক বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই থেকে বাদ দেওয়া হয়েছে এবং ভারতের এক বিজেপি নেতা বলেছেন যে তাকে বাদ দেওয়া হয়, তারা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই কে। বিষয়টি নিয়ে আজকে তথ্য রয়েছে এই ভিডিওতে, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য। দর্শক, আর কথা বাড়াবো না, পর্যায়ক্রমে সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো। মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ ক্রয় করেছিল 9 কোটি 20 লক্ষ রুপির বিনিময়ে, যেটা বাংলায় প্রায় 11 কোটির উপরে। মুস্তাফিজকে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনের অন্যতম কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরসন করতে পারে নাই। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের মালিক, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি মুস্তাফিজুর রহমান ভারতে ক্রিকেট খেলতে গেলে সেখানে তাকেও একটা মবের মধ্যে ফেলে দেওয়ার কথা বলেছে ভারতের সাধারণ মানুষ। তোমরা সারাদিন স্লোগান দিবা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইসলামাবাদ ইসলামাবাদ। তোমরা ভারতের 7 সিস্টার্স আলাদা করার জন্য সংগ্রাম করবা, বক্তব্য দিবা, শিলিগুড়ি করিডোর কেটে দিবা, দখল করবা, চিকেন নেক যেটাকে বলা হয়। তোমরা ভারতের পশ্চিমবঙ্গ দখল করবা, তোমরা ভারতের পতাকা পায়ের নিচে ফেলবা, তোমরা ভারতের জাতীয় সঙ্গীত ব্যঙ্গ করবা, তোমরা ভারতের আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য উগ্রপন্থী চরমপন্থী জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করবা। আর তোমার দেশের একজন ক্রিকেটারকে ভারতবর্ষ সেখানে নিয়ে খেলাবে, আবার তার বিনিময়ে দেবে ভারতীয় রুপি। টাকা কি গাছে ধরে? অনেকেই বলতেছে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত না। ওরে বাবারে বাবা, মনে নাই পাকিস্তানের সাথে একমাত্র রাজনৈতিক ইস্যুর কারণে প্রথম আইপিএল এর প্রথম সিজনে পাকিস্তানের সকল ক্রিকেটার অংশ নিয়েছিল, পরবর্তীতে পাকিস্তানের কোনো ক্রিকেটারকে আইপিএল এ দেখা যায়নি। এটা কি কারণ ছিল? অবশ্যই রাজনৈতিক কারণ ছিল। দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে কিন্তু আইপিএল এ পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারে নাই, কোয়ালিটি থাকা সত্ত্বেও। ঠিক একই ভাবে তোমরা স্বাধীনতার 55 বছর পরে সে পাকিস্তানের সাথে প্রেম করবা, পাকিস্তানের জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্ক করবা, তাদের সাথে কি করবা, ঘর সংসার করবা, বাচ্চা কাচ্চা পয়দা করবা, সুদখুর ইউনুস পাকিস্তানের পারপাস সার্ভ করবে। আর বাংলাদেশ ক্রিকেটের মধ্যে যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখেছি, নিয়ন্ত্রণ আমরা দেখেছি, সেটা দেখার পর তোমাদের কি মনে হয়? ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের দেশের নাগরিকদের মতের বাইরে গিয়ে ভারতবর্ষের ক্রিকেট বোর্ড বিসিসিআই তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে, বিনিময়ে দিবে 9 কোটি রুপি। এখন কান্নাকাটি করতেছো কেন? তোমরা তো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, তোমরা তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলো। তাহলে ভারত আধিপত্যবাদ আচরণ করেছে, সেটার জন্য তোমরা সংগ্রাম করো, লড়াই করো, প্রয়োজনে দিল্লি অভিমুখে লং মার্চ ঘোষণা করো, সীমান্তে গিয়ে ঝামেলা করো। তোমরা ভারতীয় হাইকমিশনে হামলা করবা, ভারতীয় হাইকমিশনের গাড়িতে ইট পাটকেল ছুড়বা, ভারতের পতাকাকে পুড়িয়ে ফেলবা, আর ভারত তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে। এগুলা কেন ভাবো তোমরা? তোমাদের মধ্যে এত ডাবল স্ট্যান্ডার্ড কেন বাঙালি জাতি? এই জুলাই সন্ত্রাসে, এই জুলাই জঙ্গি উত্থানে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তিবর্গ এবং এই জুলাই সন্ত্রাসকে সমর্থন দেওয়া প্রত্যেকটা ব্যক্তিবর্গের আগামী দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। জুলাই স্ক্যামে যারা সমর্থন দিয়েছিল, বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার সমর্থন দিয়েছিল, অধিকাংশ ক্রিকেটার স্ট্যাটাস দিয়েছে। আমি মুস্তাফিজকে সেই ক্ষেত্রে সেই তালিকায় অন্তর্ভুক্ত করব না। মুস্তাফিজ যথেষ্ট সভ্য, 7-5 মধ্যে নাই, মাটির মানুষ। কিন্তু মুস্তাফিজ এই উগ্রপন্থী চরমপন্থী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর বলির পাঠা হলো। আজকে কেন বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার, প্রথম সারির ক্রিকেটার, তাকে ভারতীয় আইপিএল এ খেলতে দেওয়া হলো না? ভারতবর্ষ কেন তাকে খেলতে দিল না? ভারতবর্ষের সাধারণ মানুষ কেন মুস্তাফিজকে হুমকি দিল? কেনই বা মুস্তাফিজের জন্য শাহরুখ খানকে হুমকির সম্মুখীন হতে হলো? সবটুকু দায় বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর। তারা প্রতিনিয়ত ভারতের বিভিন্ন বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। পাশাপাশি বাংলাদেশের যে মবের সংস্কৃতি সৃষ্টি হয়েছে, এখন মুস্তাফিজ আইপিএল খেলতে গেলে সেখানে যদি মবের হাতে পড়ে যায়, সেটা কি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝে শুনে সেই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট
ক্রিকেট বোর্ড এবং কলকাতা নাইট রাইডার্সের সরাসরি তত্ত্বাবধানে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। হয়তোবা তাকে ক্ষতিপূরণ দেবে কিনা সেটা নিয়ে এখনো কোনো তথ্য আসে নাই, আসতেও পারে। ভারতবর্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। কোনো জঙ্গিদের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। এখানে মুস্তাফিজ ভুক্তভোগী হয়েছে, তার 9 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে সে, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে জঙ্গি সন্ত্রাসীদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। জঙ্গি সন্ত্রাসীদের সাথে প্রয়োজনে কূটনৈতিক সকল সম্পর্ক ত্যাগ করা উচিত ভারতের। আমরা একটা সময় বলতাম ভারত বাংলাদেশে আক্রমণ করবে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম ভারত বাংলাদেশকে আক্রমণ করতে হবে না, ভারত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। ভারত থেকে পেঁয়াজ না আসলে, ভারত থেকে রসুন না আসলে, ভারত থেকে কাঁচামরিচ না আসলে, ভারত থেকে গার্মেন্টসের মালামাল না আসলে, কাঁচামাল, ভারত থেকে ডাল না আসলে, ভারত থেকে চাল না আসলে, ভারত থেকে মশলা না আসলে এই বাঙালি না খেয়ে মরবে। লিখে রাখেন আপনারা, কারণ ভারত থেকে আসার যে রপ্তানি আমদানি ব্যয়, এই ব্যয়টা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আমদানি রপ্তানি করতে গেলে দ্বিগুণ হয়ে যাবে, বেড়ে যাবে, যেটা বর্তমানে বাংলাদেশের সরকারের পক্ষে ইফোর্ড করা সম্ভব না, কারণ অর্থনৈতিক অবস্থা খুবই জঘন্য। বাংলাদেশের ইকোনমিক্যাল অবস্থা খুবই জঘন্য, এটা তারা প্রকাশ করছে না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেখবেন বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই দেশ আর অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ এই দেশে এখন যারা নিয়ন্ত্রণ করছে সব চোর, সব বাটপার। ইউনূস একটা ফার্স্ট ক্লাস ইউনূসের উপদেষ্টা পরিষদে যারা আছে সবগুলাই চোর, একটা ডাকাত। এই ডাকাতদের নিয়ন্ত্রণে বাংলাদেশ চলবে আর বাংলাদেশ স্থিতিশীল থাকবে, এইটা আপনারা যদি ভেবে থাকেন তবে ভুল ভাবছেন। মুস্তাফিজের মতো অসংখ্য মানুষ ভুক্তভোগী হবে এই জঙ্গিদের কারণে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সুপরিচিতি পেয়ে গেছে। এখান থেকে বাংলাদেশকে বের করার মতো সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের কোনো নেতার মধ্যে নাই। বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গিবাদ একটা মেসাকার সৃষ্টি করে ফেলেছে। যে কোনো সময় দেখবেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে। পাকিস্তানের যে আধিপত্য বাংলাদেশে দেখতে পাচ্ছি, তাতে করে এই বাংলাদেশের রক্ষা হওয়ার কোনো পথ খোলা আছে বলে আমার এই মুহূর্তে আর মনে হচ্ছে না। কেমন লাগতেছে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সুশীল এরা এখন ভারতকে দোষারোপ করছে, ভারত কেন ক্রিকেটের মধ্যে খেলাধুলা মিশায়, তোমরা ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবা, তোমরা ভারতের এইটা করবা, ভারত বয়কট করবা, তো ভারতের আইপিএল বয়কট করো। অনেকে বলার চেষ্টা করছে ভারতের সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিতে। ভারতের টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করলে বাংলাদেশের নারী জাতি যারা ভারতের সিরিয়ালের ভক্ত, তারাই তোমাদেরকে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, আর কাউকে লাগবে না। সবকিছু করার পূর্বে ভাবা উচিত তোমার সক্ষমতা কতটুকু, তোমার ধারণ ক্ষমতা কতটুকু, ঠিক কোথায় গিয়ে তোমাকে থামতে হবে এটা তোমাকে বুঝতে হবে, অন্যথায় তুমি কখনোই সফলতার শিখরে অবতরণ করতে পারবা না। এটাই বাস্তবতা। বিশেষজ্ঞ তাসনিম যারা এনসিপি থেকে যে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিল, তার মনোনয়নকে বাতিল করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, বিস্তারিত ব্যাখ্যা হয়তো আপনারা শীঘ্রই জানতে পারবেন। এখনো বিস্তারিত ব্যাখ্যা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। নির্বাচন কমিশনকে স্বচ্ছ প্রমাণ করার জন্য এটা একটা সাজানো নাটক। তাসনিম যারা আরো একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হতে পারে, পরবর্তীতে তারা আপিল করবে, আপিলের পর দেখবেন তারা আবার মনোনয়নপত্র ফিরে পাবে। সো এইসব বিষয় নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই, এগুলো আমি আপনাদেরকে আবার বলে রাখতেছি। তাসনিম যারা সহ আরো একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হবে, আপিলের মধ্য দিয়ে আবার দেখবেন তারা মনোনয়ন ফিরে পেয়েছে। এগুলো সবকিছু করা হচ্ছে নির্বাচন কমিশনকে বৈধ প্রমাণ করার জন্য, নির্বাচন কমিশনকে স্বচ্ছ প্রমাণ করার জন্য। নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, এটা সাধারণ মানুষকে মেসেজ দেওয়ার জন্য এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে মেসেজ দেওয়ার জন্য, পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মেসেজ দেওয়া হবে যে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা ছিল বা আছে তারাও তাদের মনোনয়ন সঠিকভাবে যদি তারা দাখিল করতে না পারে সেক্ষেত্রে বাতিল করে দেওয়া হচ্ছে। এই একটা মেসেজ দেওয়ার জন্য তাসনিম যারা মনোনয়নপত্র বাতিল হয়েছে সাময়িকভাবে, এবং খুব শীঘ্রই দেখবেন সেটা সে ফিরে পেয়েছে। এসব নাটকে আপনারা কেউ কান দিয়েন না, এসব নাটক দেখারই প্রয়োজন নাই। আজকে মানিকগঞ্জের এক আসনের বিএনপির প্রার্থী জিন্না কবির বক্তব্য দিতেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সনাতনীরা যদি ধানের শীষে ভোট না দেয় তারা বাংলাদেশে থাকতে পারবে না, তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। ভিডিওটা দেখেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না, এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। এই ভিডিওতে সে যা বলল এটা কি কোনো সভ্য রাজনৈতিক মানুষের মধ্যে পড়ে? এটা কি কোনো সভ্য রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্য হইতে পারে? এটা কি কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নেতার মুখের বাণী হতে পারে? একটা দেশে কে কাকে ভোট দেবে, কে কাকে ভোট দেবে না, এটা তার রাষ্ট্রীয় অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা। তাহলে এইখানে কেন হস্তক্ষেপ করা হচ্ছে? কে কাকে ভোট দেবে সেটা তো তার ব্যক্তিগত বিষয়, সেটা তো তার পছন্দের উপর নির্ভরশীল। ধানের শীষ প্রতীকে ভোট না দিলে বাংলাদেশে থাকতে পারবে না, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না সনাতনী এবং আওয়ামী লীগদেরকে। দেশটা কি খালেদা জিয়ার বাপের? দেশটা কি তারেক রহমানের বাপের? দেশটা কি জিন্না কবিরের বাপে তাকে বর্গা দিয়ে গেছে? বিএনপি কখনোই শুধরাবে না, পৃথিবীর সবকিছু শুধরাবে, কিন্তু বিএনপি নামক এই অসভ্য ইতর বদমাশদের যে রাজনৈতিক দল, এই দল কখনো শুধরাবে না। এরা জোর করে সবকিছু আদায় করতে চায়। বাংলাদেশের মানুষকে জোর করে কোনো কিছু আদায় করে কেউ দীর্ঘমেয়াদে থাকতে পারে না। এরা এটা বুঝতে পারতেছে না, এরা এখনো লম্ফজম্ব করতেছে। যাই হোক, মুস্তাফিজের এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন, অনেকে ভারতকে অপমান করছেন, অপদস্থ করছেন। আপনাদেরকে বলি, ভারত তাদের সিদ্ধান্তে অটুট, তাদের সিদ্ধান্তে অটুট থাকা প্রয়োজন বলে মনে করি। ভারতের এত মানুষের চাওয়ার বাইরে গিয়ে ভারতের ক্রিকেট বোর্ড কিংবা কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে খেলানোর মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে তারা কখনো আগাবে না। সো যা হয়েছে
ভালো হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ, আইপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম জঙ্গিবাদী উগ্রবাদী গোষ্ঠীর সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখার জন্য। আমি আবারও বলছি, মুস্তাফিজ আমার দেশের ক্রিকেটার, অনেক প্রতিভাবান, মুস্তাফিজ অনেক ভালো মানুষ, মুস্তাফিজের বিপক্ষে আমি কোনো কথা বলছি না, কিন্তু মুস্তাফিজ এই তথাকথিত মৌলবাদী জঙ্গি উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য একটা বিশাল ক্ষতির শিকার হলো। কারণ সামনে টি-20 বিশ্বকাপ, এর আগে যদি মুস্তাফিজ আইপিএল খেলতে পারতো তাহলে তার জন্য অনেকটা ভালো হতো, বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অনেকটা ভালো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেলেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে। আপনার যদি কোনো মতামত থাকে এবং ভারতীয় বিজেপি নেতা যে বক্তব্যটি দিয়েছেন তার সঙ্গে আপনারা কতটুকু একমত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ।